ওয়েলকাম স্টুডেন্ট, আমি তোমাদের রৌনক স্যার। আমি আশা করব যে এই ক্লাসটি বা এই ভিডিওটি অনেকটা রিসার্চ করে প্রত্যেকটা টিচার সেগুলো রেডি করেছে। ম্যাথামেটিক্সেরও সাজেশন এসে গেছে, প্র্যাকটিস সেট যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে সেগুলো দেখবে এবং অবশ্যই তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনটাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ওয়েলকাম স্টুডেন্ট, আমি তোমাদের রৌনক স্যার। আজকের আমি প্রথম তোমাদেরকে ক্লাস 10-এর কেমিস্ট্রির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে ক্লাস শুরু করব। তাহলে চলো শুরু করা যাক। প্রথম আমাদের কেমিস্ট্রির যে প্রথম চ্যাপ্টার যেটা আসছে পর্যায় সারণী। তাহলে সেই পর্যায় সারণীর প্রথম আমরা 1 নম্বরের প্রশ্নগুলো দেখব যে কী কী আছে। দেখো, প্রথম প্রশ্ন যেটা আছে, বিজারণ ক্ষমতার ক্রম অনুসারে সাজাও ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিনকে। সেকেন্ড দিয়েছে, আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় ও কয়টি শ্রেণী আছে। অর্থাৎ তোমরা জানো পর্যায়, এগুলো হচ্ছে পর্যায় এবং এগুলো যেগুলো থাকে সেগুলো হচ্ছে কি শ্রেণী। সেটা জিজ্ঞেস করছে যে আধুনিক পর্যায় সারণীতে কয়টি পর্যায় কয়টি শ্রেণী আছে। তৃতীয় দেখো, একটি সন্ধিগত মৌলের উদাহরণ দাও। সন্ধিগত মৌল কোনগুলো? আমরা কি জানি, এখানে এস থাকে, তারপর এখানে ডি থাকে, এদিকে পি থাকে। পি এর এখানে যারা থাকে, ডি এর এখানে, তাদেরকে আমরা কি বলি? সন্ধিগত মৌল বলি। সেগুলো কয়েকটা উদাহরণ চেয়েছে। নেক্সট, হ্যালোজেন মৌল কোনগুলো? কারা হ্যালোজেন মৌল? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা হচ্ছে কি হ্যালোজেন মৌল। নেক্সট, ক্লোরিন, ব্রোমিন, ফ্লুরিন, আয়োডিন মৌলগুলিকে তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে সাজাও। দেখো, এই ক্রমগুলো যদি আমাদের বলতে হয়, আমাদের কী জানতে হবে? যে শ্রেণী বরাবর এবং পর্যায় বরাবর, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে গেলে কীভাবে তড়িৎ ঋণাত্মকতা পরিবর্তিত হয়, উপর থেকে নিচে নামলে কীভাবে বাড়ে না কমে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের জানতে হবে। যদি তোমরা মুখস্থ করো তাহলে কিন্তু হবে না। নেক্সট, বলছে পর্যায়গত নয় এমন একটি ধর্মের নাম লেখো। তেজস্ক্রিয়তা। সেকেন্ড দেখো, 7 নম্বর প্রশ্ন বলেছে কোন মৌলের আয়োনাইজেশন শক্তি সর্বাধিক। আয়নীভবন শক্তি বা আয়োনাইজেশন শক্তি কোন মৌলের সর্বাধিক। নেক্সট, পর্যায় সারণীর কোন মৌলের ইলেকট্রন আসক্তি সর্বাধিক। 9 প্রশ্ন দেখো দিয়েছে, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম কে পারমাণবিক ব্যাসার্ধের বৃদ্ধির ক্রম অনুসারে সাজাও। অর্থাৎ এই যে ক্ষার ধাতুগুলো দিয়েছে, এলআই, তাহলে আমরা কি জানি, শ্রেণী বরাবর উপর থেকে নিচের দিকে নামলে কি হয়? আকার বৃদ্ধি পায়। তাহলে বুঝতেই পারছো সব থেকে বেশি আকার কি হবে? সিজিয়ামের। তাহলে ক্রমটা কেমন হবে? বৃদ্ধির ক্রম। তাহলে বৃদ্ধির ক্রম হবে যদি বলেছে তো সব থেকে ছোট আকার কার? লিথিয়ামের, তারপর সোডিয়ামের, পটাশিয়ামের, রুবিডিয়ামের, তারপর সিজিয়ামের। তাহলে শর্ট কোশ্চেনগুলো শেষ হয়ে গেছে। নেক্সট দেখো, 2 এবং 3 নম্বরে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। এখানে প্রথম প্রশ্ন বলেছে হাইড্রোজেনের ধর্মের সঙ্গে গ্রুপ 1 কারা থাকে? ক্ষার ধাতু থাকে। অর্থাৎ ক্ষার ধাতুগুলির একটি ধর্মের ও গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেনগুলির একটি ধর্মের সাদৃশ্য উল্লেখ করো। দেখো, গ্রুপ 1 মানে ক্ষার ধাতু। অনেক সময় গ্রুপ 1 না দিয়ে কিন্তু ক্ষার ধাতুও দিয়ে দিতে পারে, তাই কিন্তু ঘাবড়ালে চলবে না। গ্রুপ 1 ক্ষার ধাতুগুলির সঙ্গে গ্রুপ 17 হ্যালোজেন মৌলগুলির কি 2টি করে সাদৃশ্য দেখতে বলেছে। নেক্সট দেখো, সেকেন্ড বলেছে আধুনিক পর্যায় সূত্রটি লেখো। 3 নম্বর বলেছে মেন্ডেলিফের পর্যায় সূত্রটি লেখো। চতুর্থ বলেছে গ্রুপ 17 মৌলগুলোকে হ্যালোজেন মৌল বলা হয় কেন। 5 নম্বর প্রশ্ন বলেছে ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো। ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখো। 6 নম্বর প্রশ্ন বলেছে হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন।
হাইড্রোজেনকে দুষ্ট মৌল বলা হয় কেন? 7 নম্বর, ইউরেনিয়াম মত্তর মৌল বলতে কি বোঝো, উদাহরণ দাও। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, আর এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখো, ABC 3টি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 3, 11, 19। এখানে 3টে প্রশ্ন চাইছে। মৌল 3টি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? দ্বিতীয় প্রশ্ন চাইছে কোন মৌলের ধাতব গুণ বেশি, অর্থাৎ মেটালিক ক্যারেক্টার কার বেশি সেটা বলতে হবে। 3 নম্বর বলেছে বি এর সঙ্গে Cl এর বিক্রিয়ায়, Cl মানে কি, ক্লোরিন, ক্লোরিনের বিক্রিয়ায় তড়িৎযোজী, তড়িৎযোজী আমরা কি জানি, আয়নিক কম্পাউন্ডগুলো হয় না, তড়িৎযোজী না সমযোজী যৌগ পাওয়া যাবে সেটা লিখতে বলেছে। 3টে প্রশ্ন চেয়েছে, এটাও খুব ভালো প্রশ্ন। হলো, নেক্সট প্রশ্ন দেখো। নেক্সট চেয়েছে যে তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝো? 9 নম্বর প্রশ্ন চেয়েছে তড়িৎ ঋণাত্মকতা বা ইলেকট্রোনেগেটিভিটি বলতে কি বোঝো? তাহলে আমাদের পর্যায় সারণী ছিল এই কটা প্রশ্ন, ভালো করে করবে। নেক্সট দেখো, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। এই চ্যাপ্টার থেকে দেখি আগে আমাদের প্রথমে কি কি শর্ট কোশ্চেন করতে হবে। 1 নম্বরে প্রথম প্রশ্ন বলছে লোহা দ্রব্যে তামার প্রলেপ দিতে কোন দ্রব্যকে তড়িৎ বিশ্লেষ্য হিসেবে ব্যবহার করা হয়? নেক্সট, একটি মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষ্য এর উদাহরণ দাও। তাহলে দেখো, মৃদুর আমরা কি উদাহরণ নিতে পারি? এর উদাহরণ আমরা নিতে পারি হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH। আর তীব্রর আমরা কি নিতে পারি? সালফিউরিক অ্যাসিড। এটা খুব ভালো প্রশ্ন, H2SO4। এই প্রশ্নটা খুব ভালো প্রশ্ন। নেক্সট 3 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তড়িৎ শক্তি কোন শক্তিতে রূপান্তর হয়? পরের চতুর্থ প্রশ্ন বলেছে কি তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয়, মানে ডিসি না এসি সেটা আমাদের বলতে হবে। 5, একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগের নাম লেখো। একটি তড়িৎ অবিশ্লেষ্য যৌগের নাম লেখো। 6 নম্বর প্রশ্ন বলেছে তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? তামার চামচের ওপর রূপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়? এই প্রশ্নটা করে যাবে, খুব ভালো প্রশ্ন। নেক্সট 2 এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো আমাদের রেডি করতে হবে। প্রথম প্রশ্ন কি বলছে, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 তথা কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের কি পরিবর্তন হবে? ক্যাথোড ও অ্যানোডে কি পরিবর্তন হবে? উভয় ক্ষেত্রে বিক্রিয়া লেখো। খুবই 2025-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ভালো করে যাবে এটা। নেক্সট, গলিত NaCl এ তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডে সংঘটিত বিক্রিয়াগুলি লেখো। এটাও খুব ভালো প্রশ্ন। নেক্সট 3 নম্বর বলেছে কি ভোল্টামিটার কি? ভোল্টামিটার কি এটাও পড়ে যাবে। তারপর বলেছে চতুর্থ, মৃদু ও তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে পার্থক্য লেখো। দেখো, মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষণের মধ্যে প্রধান পার্থক্যটা কি জানো? মৃদু তড়িৎ বিশ্লেষ্যগুলো কোনো জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত অবস্থায় থাকে না, আংশিক আয়নিত অবস্থায় থাকে।
কিন্তু তীব্র তড়িৎ বিশ্লেষ্যগুলি জলীয় দ্রবণে সম্পূর্ণরূপে আয়নিত অবস্থায় থাকে। এটা কিন্তু প্রধান একটা পার্থক্য। নেক্সট, পঞ্চম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে তড়িৎ লেপন কি, এর উদ্দেশ্য লেখো। তড়িৎ লেপন কি, এর উদ্দেশ্য লেখো। 6 নম্বর প্রশ্ন, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? কপার সালফেটটা অবশ্যই দেখে যাবে। আচ্ছা, নেক্সট আমাদের কেমিস্ট্রির নেক্সট চ্যাপ্টার ধাতুবিদ্যা। ধাতুবিদ্যা থেকে আমাদের যে প্রথম শর্ট কোশ্চেন বা 1 নম্বরের প্রশ্নগুলো আসছে। প্রথম প্রশ্ন, কার্বনের পরিমাণ বেশি থাকে কোন আয়রনে? কার্বনের পরিমাণ বেশি থাকে কোন আয়রনে? সেকেন্ড, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন একটি ধাতুর নাম লেখো। অবশ্যই করে যাবে। আমি কিন্তু সাজেশনের মধ্যে ভিভিআইগুলো দিচ্ছি, সেগুলো কিন্তু অবশ্যই দেখে যাও। কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় এমন 3টি ধাতুর নাম লেখো। অবশ্যই দেখে যাবে, আমি কিন্তু সাজেশনের মধ্যে ভিভিআই দিয়ে দিচ্ছি, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। নেক্সট, কার্বন বিজারণ পদ্ধতিতে নিষ্কাশিত হয় না এমন কয়েকটি ধাতুর নাম লেখো। হয় এটা আসতে পারে, নয় এটা চলে আসলো। পরের, বিজারণ বলতে কি বোঝো? মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, দেখে যেও তো। নেক্সট, ক্যালামাইনের কার আকরিক? ক্যালামাইন কার আকরিক? খুবই ইম্পর্টেন্ট। ক্রায়োলাইট কার আকরিক? এটাও খুব ইম্পর্টেন্ট। জিঙ্কের একটি আকরিকের নাম লেখো। এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট 2 নম্বরের প্রশ্ন, 2 অথবা 3, খনিজ ও আকরিকের মধ্যে পার্থক্য লেখো। প্রথম প্রশ্ন ছিল থার্মিট পদ্ধতি কি? করে যাবে অবশ্যই। থার্মিট পদ্ধতি কি? অবশ্যই করে যাবে। 3 নম্বর, গ্যালভানাইজেশন কি? খুবই গুরুত্বপূর্ণ। লোহার মোর্চে নিবারণের 2টি উপায় লেখো। এগুলো কিন্তু অবশ্যই করে যাবে। যদি তোমাদের অ্যান্সার লাগে তো আমাকে বলে দেবে, আমি তাহলে অ্যান্সারের জন্য আরেকটা ভিডিও দেব। নেক্সট, অ্যামালগাম বা পারদ সংকর বলতে কি বোঝো? এর ব্যবহার লেখো। অ্যামালগাম বা পারদ সংকর বলতে কি বোঝো? এর ব্যবহার লেখো। 6 নম্বর প্রশ্ন বলেছে স্টেনলেস স্টিল, কাঁসা, পিতল, ব্রোঞ্জ, ডুরালুমিন এগুলো কোন কোন ধাতুর আকরিক? এগুলো কোন কোন ধাতুর সংকর ধাতু? কোন কোন ধাতুর সংকর ধাতু? 7 কোশ্চেন বলেছে আয়রনের অক্সাইড রূপে ও কার্বনেট রূপে একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। আয়রনের অক্সাইড রূপে ও কার্বনেট রূপে একটি করে আকরিকের নাম ও সংকেত লেখো। এটাও ভিভিআই, এটা করে যাবে। আর এই ধাতু সংকর ধাতু এটাও করে যাবে। আকরিক মানেই খনিজ, কিন্তু সব আকরিক খনিজ নয়, ব্যাখ্যা করো। আকরিক মানেই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়। এই জায়গাটা একটু চেঞ্জ করবে। এই কোশ্চেনটা ভালো করে যাবে। আকরিক দেখো, খনিজ থেকে সেগুলোকে আমরা, সেই আকরিককে আমরা বলি, খনিজকে আকরিক বলি, যেগুলো থেকে মূল্যবান ধাতুগুলি নিষ্কাশিত হয়। তাহলে এখান থেকে বলছে আকরিক মানেই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয়, সেটা ব্যাখ্যা করতে বলেছে। এই প্রশ্নটাও ভালো করে যাবে। নেক্সট, কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতু নিষ্কাশনের নীতিগুলি সমীকরণ সহ লেখো। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো যেগুলো আমি ভিভিআই বলছি অবশ্যই করে যাবে। যদি অ্যান্সার না পারো কমেন্টে জানাবে, আমি অ্যান্সারের ভিডিও দিয়ে দেবো। নেক্সট 10, জিঙ্কের সালফাইড রূপে, কার্বনেট রূপে, অক্সাইড রূপে একটি করে আকরিকের
নাম ও সংকেত লেখো, এটাও করে যাবে। কোশ্চেন নাম্বার 11, জিঙ্ক ব্লেন্ডকে জিঙ্কের খনিজ ও আকরিক দুই বলা হয় কেন? 2025-এর জন্য এটা খুবই ভালো ভালো প্রশ্ন। লোহার পাত্রে কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন? লোহার পাত্রে CuSO4 তথা কপার সালফেট দ্রবণ রাখা উচিত নয় কেন? ভালো করে এই প্রশ্নগুলো করে যাবে। অ্যালুমিনিয়াম বা পিতলের পাত্রে আচার বা চাটনি খাওয়া উচিত নয় কেন? থার্মিট মিশ্রণ কি? অবশ্যই করে যাবে। নেক্সট চ্যাপ্টার আমাদের আয়নীয় ও সমযোজী বন্ধন। আয়নীয় সমযোজী বন্ধন থেকে আমাদের কি কি প্রশ্ন গুরুত্বপূর্ণ সেগুলো আমরা একবার দেখে নেব। প্রথম প্রশ্ন, একটি কঠিন ও একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। দ্বিতীয় প্রশ্ন, একটি পোলার দ্রাবকের উদাহরণ দাও। পোলার মানে হচ্ছে কি ধ্রুবীয়, ঠিক আছে, একটা ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও। পোলার ধ্রুবীয়কে ইংলিশে কি বলা হয়? পোলার। একটা ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও। নেক্সট, একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগের নাম লেখো। একটি সমযোজী ত্রিবন্ধনযুক্ত যৌগের নাম লেখো, সেটা কি হবে? নাইট্রোজেন N2। নিষ্ক্রিয় মৌলের বাইরের কক্ষে কটি ইলেকট্রন থাকে? নিষ্ক্রিয় মৌল অষ্টক পূর্ণ থাকে। অষ্টক নীতি মান্য হয় না এমন একটি যৌগের উদাহরণ দাও। BF3 দিতে পারো। জল ও ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে কোনটি তড়িৎযোজী, কোনটি সমযোজী? নেক্সট বলছে ইথিন অণুতে কার্বন পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন থাকে? ইথিন। তাহলে ইথিন দেখো, ইথিন কি? কার্বন কার্বন, কার্বনের কটা বন্ড হয়? 4টে। তাহলে দুটো বন্ড আছে, একটা হাইড্রোজেন, 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 হাইড্রোজেন। তাহলে কি থাকে? ইথিন অণুতে কার্বন 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 পরমাণু দুটির মধ্যে কি ধরনের বন্ধন থাকে? দ্বিবন্ধন থাকে। হিলিয়াম পরমাণুর বাইরের কক্ষে কতগুলি ইলেকট্রন থাকে? একটি অধ্রুবীয় দ্রাবকের নাম লেখো। এটা বেনজিন উদাহরণ দিয়ে দিতে পারো, একটি অধ্রুবীয় দ্রাবক বেনজিন। পরের প্রশ্ন 2 এবং 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা বলেছে, চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পারে কেন? দেখো, চিনি তো একটা সমযোজী যৌগ, কিন্তু সোডিয়াম ক্লোরাইডকে আমরা যদি দেখি তো জলে ফেলে সোডিয়াম ক্লোরাইড কি হয়? NaCl-কে তুমি যদি জলে ফেলো, ওই Na প্লাস Cl মাইনাস আয়নে ভেঙে যায়। এই দুটো আয়নই কারেন্ট, দুটো আয়নে ভেঙে যায় বলে কি এ কারেন্ট পরিবহন করতে পারে, কিন্তু সমযোজী যৌগ আয়নে ভাঙে না, তাই পারে না। নেক্সট, HCl সমযোজী যৌগ হওয়া সত্ত্বেও তড়িৎ পরিবহন করতে পারে কেন? একই দেখো, HCl সমযোজী যৌগ, কিন্তু একে যখন তুমি জলে ফেলবে এই আয়নে ভেঙে যাবে, H প্লাস Cl মাইনাস, এটাই প্রধান কারণ। 3 নম্বর বলছে মিথেন সমযোজী যৌগ কেন? দেখাও। লুইস ডট গঠনের মাধ্যমে দেখাতে হবে। চার নম্বর প্রশ্ন, তড়িৎ যোজ্যতা কাকে বলে? উদাহরণ দাও। কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন? এটা ভালো করে পড়ে যাবে। ইলেকট্রন ডট গঠন দেখাও। ইলেকট্রন ডট গঠন দেখাও কি? কার্বন ডাই অক্সাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, অক্সিজেন, C2H2। C2H2 মানে কি? অ্যাসিটিলিন। ট্রিপল বন্ড, C2H2, তাহলে ট্রিপল বন্ড, এর একটা H দরকার, এর কটা H দরকার? এর একটা H দরকার।
ভালো করে করে যাবে এটা। সমযোজী বন্ধন কয় প্রকার ও কী কী এটাও দেখে যাবে। NaCl এর কেলাস যথেষ্ট সংখ্যক Na+ ও Cl- আয়ন থাকলেও এর তড়িৎ পরিবাহিতা কম, ব্যাখ্যা করো। খুব ভালো প্রশ্ন। ভিভিআই প্রশ্নগুলো অবশ্যই করে যাবে, না পারলে বলবে, আমি ভিডিও দিয়ে দেবো। নেক্সট দেখো পরীক্ষাগারে অজৈব রসায়নের যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। কোন গ্যাসকে কিপ যন্ত্র দ্বারা প্রস্তুত করা হয়? নাইট্রোজেনের একটি ব্যবহার লেখো। N2 এর সঙ্গে জ্বলন্ত ম্যাগনেসিয়াম ফিতার বিক্রিয়ায় উৎপন্ন সাদা পাউডারের মতো পদার্থটি কি? লাভ-লাং প্রক্রিয়ায় প্রস্তুত করা হয় কোন অ্যাসিড? অ্যামোনিয়ার জলীয় দ্রবণের সংস্পর্শে লিটমাসের বর্ণের কি পরিবর্তন হবে? নেসলার বিকারক কি? এগুলো সবকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো 2 আর 3 নম্বরের যে প্রশ্নগুলো আছে, পরীক্ষাগারে উৎপন্ন অ্যামোনিয়াকে P2O5 বা গাঢ় H2SO4 দ্বারা শুষ্ক করা হয় না কেন? ভিভিআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সমীকরণ সহ লেখো। উত্তপ্ত কিউপ্রিক অক্সাইডের ওপর দিয়ে NH3 গ্যাস চালনা করা হলো। অবশ্যই এগুলো ইনঅর্গানিক কেমিস্ট্রি সমীকরণে কিন্তু ব্যালেন্স করতেই হবে। ব্যালেন্স ছাড়া যদি তোমরা সমীকরণ লেখো বা না লেখো তাহলে কিন্তু নাম্বার পাবে না। পরে জলীয় কপার সালফেট দ্রবণের মধ্যে দিয়ে H2S গ্যাস চালনা করলে কি ঘটে? সমিত সমীকরণ সহ লেখো। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পর্ষ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিডের শিল্প উৎপাদনের প্রতিটি ধাপ সমীকরণ সহ লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অবশ্যই প্রতিটি স্টেপ লিখবে, প্রতিটি স্টেপে কী কী উৎপন্ন হচ্ছে লিখবে, সঙ্গে ব্যালেন্স, অবশ্যই ব্যালেন্স করে রাসায়নিক বিক্রিয়াগুলো দেখাবে, নাহলে কিন্তু নাম্বার পাবে না। নেক্সট, অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনে প্রতিটি ধাপ সমীকরণ সহ লেখো। সমিত সমীকরণ সহ লেখো। তাহলে পর্ষ পদ্ধতিতে সালফিউরিক অ্যাসিড আর অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড। পর্ষতে H2SO4 আর অসওয়াল্ডে HNO3। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অবশ্যই করে যাবে। পরের নেসলার বিকারক কি? এটা সম্ভবত আগে আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, প্রথমে 1 নম্বরের প্রশ্ন ছিল। নেক্সট, লাইকার অ্যামোনিয়া কি? লাইকার অ্যামোনিয়া কি এটা অবশ্যই দেখে যাবে। নাইট্রোলিন কি? দেখে যাবে। পরীক্ষাগারে H2S প্রস্তুতির সময় গাঢ় H2SO4 বা HNO3 ব্যবহার করা হয় না কেন? এটাও খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই প্রশ্নগুলো দেখে যাবে, না পারলে অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট, দেখো অর্গানিক শুরু হচ্ছে। বলছে প্রতিটি প্রশ্নের মান। প্রথম প্রশ্ন বলেছে যে C3H8O আণবিক সংকেতযুক্ত অবস্থান ঘটিত সমবয়বগুলির নাম লেখো। তাহলে কি বলছে? C3H8O। তাহলে দেখা যাক কি হচ্ছে। এটা তাহলে এর প্রথমটার নাম কি? প্রোপান 1 অল। দেখো কাউন্টিং করো, 1 2 3 1
2 3। তাহলে আমরা যদি কম সংখ্যা কোন দিক দিয়ে আছে, নিশ্চয়ই এদিক থেকে এদিকে, তাহলে কি প্রোপান 1 অল। অ্যালকোহল গ্রুপের প্রধান গ্রুপ হিসেবে নাম কি? অল। সেকেন্ড, এটা দেখো 1 2 3, 1 2 3, এর নাম কি? প্রোপান 2 অল। তাহলে অবস্থান ঘটিত যে পজিশনাল আইসোমার তাদের নাম কি? প্রোপান 1 অল এবং প্রোপান 2 অল। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে ওইচ গ্রুপটা কোথায় আছে? 1-এ আছে, আর এখানে ওইচ গ্রুপটা কত হতে হচ্ছে? 2-এ আছে। এবার দেখা যাক এদের আণবিক সংকেত একই হচ্ছে কিনা। প্রথমটার ক্ষেত্রে কটা কার্বন আছে? 1 2 3, C3। হাইড্রোজেন কটা আছে? 3 2 5 আর 2 7, আর এখানে একটা ওইচের এখানে 8। সেকেন্ডটার ক্ষেত্রে দেখো 3টে কার্বন, হাইড্রোজেন কটা? 3 2 4, 3 7 আর 1 8, এবং অক্সিজেন। দেখো আণবিক সংকেত সেম হচ্ছে, কিন্তু ওইচ গ্রুপটা কি হচ্ছে? এর ক্ষেত্রে 1-এ আছে আর এর ক্ষেত্রে কি 2-এ আছে। তাহলে এরকম আমরা কি বলি? আণবিক সংকেত এক হচ্ছে, কিন্তু কোনো একটা গ্রুপের অবস্থান ভিন্নতা দেখা যাচ্ছে, তাদের আমরা কি বলি? অবস্থান ঘটিত আইসোমেরিজম। নেক্সট দেখো, প্রোপানোইক অ্যাসিডে উপস্থিত কার্যকারী গ্রুপটার নাম লেখো। প্রোপানোইক অ্যাসিড CH3 CH2 COOH, এটা প্রোপানোইক অ্যাসিড। তাহলে এর কার্যকারী গ্রুপ কোনটা? এটা কার্বক্সিলিক গ্রুপ। টেফলনের মোনোমারের নাম লেখো। টেট্রাফ্লুরোইথিলিন। টেট্রাফ্লুরোইথিলিন, দেখো আমি এঁকে দিচ্ছি সংকেতটা। টেট্রাফ্লুরোইথিলিন। চারটে আছে, চারটে ফ্লুরিন আছে, তাই জন্য কি হচ্ছে? টেট্রা। 3টে থাকলে ট্রাই, 2টো থাকলে ডাই, একটা থাকলে মোনো। যেহেতু 4টে আছে তাই আমরা কি বলছি? টেট্রাফ্লুরোইথিলিন। নেক্সট, পিভিসি এর মোনোমারের নাম লেখো। পলিভিনাইল ক্লোরাইডের মোনোমারের নাম হচ্ছে কি? ভিনাইল ক্লোরাইড। দেখো CH2 CH2, এটা আমার ইথিলিন। এখান থেকে আমি একটা হাইড্রোজেন বিয়োগ করব আর একটা ক্লোরিন আমি অ্যাড করব। এটা হচ্ছে আমার ভিনাইল ক্লোরাইড, এটাই কি? পিভিসি এর মোনোমার। নেক্সট দেখো বলছি, ইথানল ও ডাইমিথাইল ইথার কি ধরনের সমবয়বতা দেখায়? ইথানল, তাহলে আমি ইথানলের স্ট্রাকচারটা আঁকি। এটা আমার ইথানল। আর ডাইমিথাইল ইথার অর্থাৎ মিথক্সিমিথেন, CH3 ও CH3। তাহলে এখানে দেখো এর ফাংশনাল গ্রুপ কি আছে? অ্যালকোহল গ্রুপ। আর এর ফাংশনাল গ্রুপ কি? এই যে অ্যালকোহল গ্রুপ। আর এর ফাংশনাল গ্রুপ কি আছে? ইথার গ্রুপ। তাহলে এটা কি? কার্যকরী গ্রুপ ঘটিত সমবায়তা দেখায়। তাহলে দেখা যায় এদের আণবিক সংকেত সেম হচ্ছে কিনা। এর কটা কার্বন আছে? 2টো, C2 3 আর 2 5 আর 1 6, C2H6 ও, আর এর ক্ষেত্রেও দেখো C2। এখানে 3টে হাইড্রোজেন, ওখানে 3টে হাইড্রোজেন, H6, মাঝখানে একটা অক্সিজেন। দেখো আণবিক সংকেত এক। তাহলে পার্থক্যটা কোথায়? না, এর যে ফাংশনাল গ্রুপ সেটা হচ্ছে অ্যালকোহল গ্রুপ, আর এর ফাংশনাল গ্রুপ কি? ইথার গ্রুপ। তাহলে হয়ে গেল। নেক্সট, সিএনজি এর একটি ব্যবহার লেখো। সিএনজি কি ব্যবহার করা হয়? যানবাহনের জ্বালানি রূপে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে সিএনজি ব্যবহার করা হয়। সব থেকে ভালো লিখবে, রাস্তাঘাটে বাতি জ্বালাতে সিএনজি ব্যবহার করা হয়, ঘর গরম রাখতে। তাহলে দেখো এখানে সব কটা প্রশ্ন করে দিলাম অ্যান্সার অর্গানিকের 1 2 3 4 5 6। নেক্সট, সেভেন বলেছে একটি সম্পৃক্ত হাইড্রোকার্বনের নাম লেখো। ইথেন।
ইথেন। দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইল গ্রুপের নাম লেখো। দুটি কার্বন পরমাণুযুক্ত অ্যালকাইল গ্রুপের নাম হচ্ছে ইথাইল, CH3 CH2 বন্ড, নাম কি ইথাইল। সমযোজী দ্বিবন্ধনযুক্ত একটি জৈব যৌগের নাম লেখো। ইথিলিন বা ইথিন, ইথিলিন। তাহলে দেখা যায় ইথিলিনের সংকেত। দশ নম্বর প্রশ্ন বলেছে ইথানলের কার্যকারী গ্রুপ কোনটি? ইথানল CH3 বা ইথাইল অ্যালকোহল, একটু আগেই দেখিয়েছি, CH2OH। তাহলে ইথানলের কার্যকারী গ্রুপ কোনটি? অ্যালকোহল গ্রুপ। নেক্সট, অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ কোনটি? ইথানলের কার্যকারী গ্রুপ হচ্ছে OH, ঠিক আছে, বা অ্যালকোহল গ্রুপ। লিখবে বন্ড OH, অ্যান্সার যদি লেখো তো লিখবে বন্ড OH। অ্যালডিহাইডের কার্যকারী গ্রুপ কোনটি? তাহলে দেখো অ্যালডিহাইড, আমি ধরছি অ্যাসিটালডিহাইড। অ্যাসিটালডিহাইডকে কেমন দেখতে? CH3CHO। তাহলে এর কার্যকারী গ্রুপ কোনটা? বন্ড CHO, বন্ড CHO, অ্যালডিহাইড গ্রুপ। নেক্সট, তাহলে শর্ট কোশ্চেন আমি যেগুলো 1 নম্বরের প্রশ্ন আছে সেগুলো সব করিয়ে দিলাম অর্গানিকের। এবার দেখো প্রথম 2 আর 3 নম্বর প্রশ্ন। প্রথম বলছে কি সংশ্লেষিত পলিমার বলতে কি বোঝো? উদাহরণ দাও। এগুলো বইতে আছে। জৈব ভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো। জৈব ভঙ্গুর পলিমার ও জৈব অভঙ্গুর পলিমারের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট বলছে রূপান্তর করো ইথানল থেকে C2H4 ইথিন। তাহলে দেখো এই রূপান্তরটা আমি করিয়ে দিচ্ছি। এটা ইথানল, গাঢ় সালফিউরিক অ্যাসিড দেবে, টেম্পারেচার দিতে হবে, নিরুদন বিক্রিয়া 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিতে হবে, দিলেই এটা রূপান্তরিত হয়ে যাবে C2H4 এ। হলো। নেক্সট, ডি নেচার স্পিরিট কি? ব্যবহার লেখো। বইতে আছে, করে নেবে। অবস্থান গঠিত সমবায়বতা বলতে কি বোঝো? একটু আগে বুঝিয়েছি যে আণবিক সংকেত একই হবে কিন্তু একই কার্যকারী গ্রুপের কি অবস্থান আলাদা আলাদা হবে। প্রোপান 1 অল এক্সাম্পল এবং প্রোপান 2 অল। দেখো নেক্সট দিয়েছে রূপান্তর করো ইথিলিন থেকে ইথেন এবং অ্যাসিটিলিন থেকে ইথেন। তাহলে চলো এটাও করিয়ে দিচ্ছি। ইথিলিন, এটা দেখো প্রথমটা, এটা করাচ্ছে। এই রূপান্তরগুলো খুব ইম্পর্টেন্ট। নিকেল অনুঘটক দেবে, নিকেল অনুঘটক দেবে এবং হাইড্রোজেন অ্যাড করবে। আড়াইশো ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেবে। কী হবে দেখো, এই হাইড্রোজেন গিয়ে এই বন্ডটাকে ভেঙে দেবে। তাহলে যখনই এই বন্ডটা ভেঙে যাবে কী হবে, দুটো হাইড্রোজেন দিচ্ছ, ভালো করে দেখো বন্ডটা ভেঙে যাচ্ছে। তাহলে এখানে কী হয়ে যাচ্ছে, একটা সিঙ্গেল বন্ড চলে আসছে। কিন্তু কার্বনের কটা দরকার? 4টে বন্ড দরকার। আগে থেকে দুটো হাইড্রোজেন ছিল, এবার তুমি দুটো হাইড্রোজেন অ্যাড করছো। তাহলে কী হবে, আগের হাইড্রোজেনগুলোকে আমি লিখে নিচ্ছি এইচ এইচ। তাহলে দেখো এর কি 3টে বন্ড হয়েছে, দরকার কটা? আর একটা বন্ড দরকার, একটা হাইড্রোজেন গিয়ে অ্যাড হয়ে যাবে।
এরও সেম, এইচ এইচ আর একটা হাইড্রোজেন গিয়ে অ্যাড হয়ে যাবে। তাহলে এটা কি ছিল আমার, ইথিলিন, আর এটা কি আমার ইথেন হয়ে গেল। নেক্সট দেখো এটা অ্যাসিটিলিন থেকে ইথেন, দেখো এই বিক্রিয়াটা এখানে করিয়ে দিচ্ছি। অ্যাসিটিলিন, সি ট্রিপল বন্ড সি, এইচ এইচ, ঠিক আছে। হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঘটাবে, প্ল্যাটিনাম অনুঘটক দেবে। তাহলে প্রথম কি হবে, ট্রিপল বন্ড আছে, প্রথম একটা বন্ড ভাঙবে, ভেঙে গিয়ে হাইড্রোজেনগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে ট্রিপল বন্ডের মধ্যে একটা বন্ড যদি ভেঙে যায়, আমার দুটো বন্ড থাকবে। আগে থেকে হাইড্রোজেনগুলো লিখে দাও, এই এইচ এই এইচ হলো, একটা বন্ড ভেঙে গেছে। এর কটা দরকার কার্বনের, তিনটে আছে, আর একটা দরকার, এর তিনটে আছে, কটা দরকার, আর একটা দরকার। তুমি হাইড্রোজেন অ্যাড করছো, এই অ্যাড হয়ে গেল একটা, এই একটা অ্যাড হয়ে গেল। নেক্সট, এখনও হয়নি কিন্তু, এটা ইথিলিন হলো, অ্যাসিটিলিন থেকে আমার ইথিলিন হলো। এবার এই ইথিলিন থেকে আমার কী করতে হবে, ইথেনকে নিয়ে যেতে হবে। তাহলে আবার আমি H2 অ্যাড করছি, আবার দাও, এটা খুব ভালো কিন্তু, এটা করে যাবে, পিটি ক্যাটালিস্ট দিয়েছো। আবার দেখো এই বন্ডটা ভেঙে যাবে, এই বন্ডটা ভেঙে গিয়ে আবার কী হবে, হাইড্রোজেন অ্যাড হয়ে যাবে। তাহলে সি, এবার সিঙ্গেল বন্ড চলে আসছে, আগে কি দুটো ছিল, এবার তিনটে হয়ে যাবে হাইড্রোজেন প্রতিটা কার্বনে। এইচ এইচ এইচ। তাহলে এটা কী ছিল আমার, অ্যাসিটিলিন। অ্যাসিটিলিনকে প্রথমে হাইড্রোজেন অ্যাড করছি কি, প্লেটিনামের উপস্থিতিতে ইথিলিন হলো, ইথিলিনে আবার আমি হাইড্রোজেন অ্যাড করছি কি, পিটির উপস্থিতিতে আমার কি প্রস্তুত হলো, আমার ইথেন তৈরি হয়ে গেল। এটা খুব ভালো বিক্রিয়া, এটা কিন্তু অবশ্যই করে যাবে, এই অ্যাসিটিলিন থেকে ইথেন। নেক্সট, রূপান্তর করো মিথেন থেকে ক্লোরোফর্ম। দেখো মিথেন, তাহলে মিথেনকে প্রথমে ক্লোরিনের সঙ্গে বিক্রিয়া করাচ্ছি, ফটোকেমিক্যাল বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে। কেমিস্ট্রিতে আমরা তিন ধরনের বিক্রিয়া দেখি, এক হচ্ছে ফটোকেমিক্যাল, একটা হচ্ছে হিট রিয়াকশন, আর একটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল রিয়াকশন। তার মধ্যে এটা কি, ফটোকেমিক্যাল রিয়াকশন। কী হবে, একটা করে হাইড্রোজেন বার হবে, একটা করে ক্লোরিন প্রবেশ করবে। তাহলে প্রথমে দেখো এই হাইড্রোজেনটাকে আমি বার করছি, এই ক্লোরিনটা আসছে, তাহলে একটা ক্লোরিন গেল, একটা হাইড্রোজেন বার হচ্ছে, কি তৈরি হবে, HCl তৈরি হবে। আবার এটা মিথাইল ক্লোরাইড হলো, এর সাথে আবার ক্লোরিনের বিক্রিয়া করানো হচ্ছে কি, ফটোকেমিক্যাল বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে। তাহলে দেখো আবার ধরো এই হাইড্রোজেনটা বাদ যাচ্ছে, তাহলে এই হাইড্রোজেনটা বাদ গেল, একটা ক্লোরিন পড়ে আছে, আবার কি তৈরি হচ্ছে, অ্যাসিড তৈরি হচ্ছে। এটার নাম কি, মিথিলিন ক্লোরাইড। এখন আমাদের প্রোডাক্ট তৈরি হয়নি, আবার এটাকে নেওয়া হচ্ছে, আবার বিক্ষিপ্ত সূর্যালোকের উপস্থিতিতে আবার বিক্রিয়া ঘটানো হচ্ছে কি হচ্ছে, আবার একটা হাইড্রোজেন, এটা প্রতিস্থাপন বিক্রিয়া ঘটছে, এইচ সিএল সিএল, আবার HCl তৈরি হচ্ছে।
এই হচ্ছে আমাদের প্রোডাক্ট। তাহলে কি মিথাইল ক্লোরাইড, তারপর মিথিলিন ক্লোরাইড, তারপর আমাদের কি তৈরি হলো, ক্লোরোফর্ম তৈরি হলো। নেক্সট আবার এই ক্লোরোফর্মকে সাপোজ অনেক সময় আসে কি মিথেন থেকে ক্লোরোফর্ম আসে, আবার অনেক সময় বলে দেন কি মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইডে রূপান্তর করো। তাহলে আবার আমি কি করবো, আবার এটাকে নিয়ে নেবো। সিএল, তাহলে ক্লোরোফর্মকে নিলাম আমি আবার। আবার যদি আমি ক্লোরিনের বিক্রিয়া ঘটাই, আবার প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, হাইড্রোজেন ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে আবার এই হাইড্রোজেনটা বেরিয়ে যাবে, গিয়ে তৈরি হবে আমার কি CCl4 বা কার্বন টেট্রাক্লোরাইড, প্লাস আবার অ্যাসিড তৈরি হবে, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা একটা মুক্তমূলক প্রতিস্থাপন বিক্রিয়া, যেটা তোমাদের ক্লাস 11-এর মেকানিজমও আছে। তাহলে কি মিথেন থেকে আমাদের তৈরি হলো কি ক্লোরোফর্ম এবং কি টেট্রাক্লোরাইড। তো অনেক সময় রূপান্তর আসে যে মিথেন থেকে ক্লোরোফর্মও আসতে পারে, বা ডাইরেক্ট মিথেন থেকে বলে দিতে পারে কি কার্বন টেট্রাক্লোরাইড। নেক্সট দেখো এই বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে IUPAC নাম, এটা আমি মুছে দিচ্ছি। দেখো IUPAC নাম বলেছে, শেষ অর্গানিকের এই কটা কোশ্চেন আছে, তারপর সাজেশন শেষ। দেখো IUPAC নাম প্রথম বলছে কি CH3 CH2 CH2 CH3, এর নাম কি পেন্টেন। এগুলো কিন্তু তোমাদের নাম মুখস্থ করলে কিন্তু হবে না, নিয়ম জানতে হবে। পেন্টেন কেন, দেখো 5টা কার্বন আছে আর সবকটা কি সিঙ্গেল বন্ড, তাই ওয়ার্ড রুট হিসেবে কি বসেছে পেন্ট, 5টা কার্বন থাকলে পেন্ট হয়, এবং ওয়ার্ড রুট হিসেবে যেহেতু সিঙ্গেল আছে তাই প্রেফিক্স হিসেবে কি বসেছিল ANE বসলো। নেক্সট এটা দেখো CH3 COH, একটা অ্যালকোহল গ্রুপ আছে, এবং CH2 CH3, এর নামটা আমি কি করে করব দেখো। বলছে এর IUPAC নাম বলো। তাহলে প্রথমে আমি দেখবো ওয়ার্ড রুট কী আছে, 1 2 3 4 বিউট, এবং গ্রুপের সঠিক অবস্থান বলতে হবে, নাহলে কিন্তু হবে না। বিউটান AN যুক্ত করতে হবে ওয়ার্ড রুটের সাথে। এবার দেখতে হবে আমার ওয়েজ গ্রুপের কী পজিশন আছে, 1 2 রাইট টু লেফট টু রাইট, এবং রাইট টু লেফট আমরা কাউন্ট করব, 3 4, এটা হলো কি লেফট টু রাইট। এবার রাইট টু লেফটে আসবো, 1 2 3 4। তাহলে দেখো আমি প্রথমে যখন লেফট টু রাইটে গেলাম, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলাম, তখন 2তে ছিল, আর যখন ডান দিক থেকে বাম দিকে আসলাম তখন কি 3-এ। কম সংখ্যাটা আমরা নেব, তাহলে 2টা নেব, বিউটান 2 অল। নেক্সট দেখো CH3 CHOH CH2 CHOH CH2 CH2, এখানে একটা CH2 হবে, এর IUPAC নাম চাইছে। তাহলে ভালো করে দেখো, আগে আমি দেখিনি ওয়ার্ড রুট কীভাবে, কটা কার্বন আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, 7টা কার্বন থাকলে কি হয় হেপ্ট। একের অধিক, একই কার্যকারী গ্রুপ যদি একের অধিক থাকে তখন AN যুক্ত না হয় কি হয়, ANE যুক্ত হয়, হেপ্টেন। এবার আমি দেখি কি কি আছে কার্যকরী গ্রুপের অবস্থান। প্রথমে আমি তাহলে লেফট টু রাইটে যাই, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7। তাহলে দেখো ভালো করে, যখন আমি লেফট টু রাইটে যাচ্ছি তখন কার্যকারী গ্রুপগুলোর অবস্থান থাকছে 2,4-এ, আর যখন আমি রাইট টু লেফটে আসছি তখন থাকছে 4,6-এ। তাহলে যেটা কি 2,4 আর 4,6, আমি 4 আর 2 যোগ করছি, কত হচ্ছে 6 আর 10, এই যোগ করলে যেটা কম আসবে সেই সংখ্যাটাকে আমরা নেব। অর্থাৎ হেপ্টার 2,4, কটা অ্যালকোহল গ্রুপ আছে 2টো, তার জন্য এবার কি হয়ে যাবে ডাইঅল হয়ে যাবে।
নেক্সট CH3 CH2 CH2 CHO, এটা একটা দেখো অ্যালডিহাইড গ্রুপ দিয়ে দিচ্ছে, এর নাম কি হবে? তাহলে কটা কার্বন আছে? 1 2 3 4 5। অবশ্যই অ্যালডিহাইড গ্রুপের কার্বনটা নেবে, অনেকে কিন্তু ভুল করে যে অ্যালডিহাইড একটা কার্যকারী গ্রুপ, ওর কার্বনটাকে কাউন্ট করবো না, কিন্তু অবশ্যই কাউন্ট হবে। তাহলে কটা হলো? 5টা। পেন্ট 5টা থাকলে পেন্ট এন। এবার কি হবে? অ্যালডিহাইড গ্রুপের প্রধান গ্রুপ হিসেবে নাম কি? অ্যাল, তাহলে নাম কি? পেন্টানল। পরের দেখো CH3 CH2 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 COH, অ্যাসিড গ্রুপ দিয়ে দিয়েছে। এই ক্ষেত্রেও কিন্তু অ্যাসিড গ্রুপের কিন্তু অবশ্যই নামকরণ মানে অবস্থান দরকার নেই, কিন্তু অ্যাসিড গ্রুপের কার্বনটার কিন্তু অবশ্যই কাউন্ট করতে হবে। তাহলে CH3 CH2 CH2 COH, 5টা কার্বন আছে। পেন্ট। অ্যালডিহাইড গ্রুপের প্রধান গ্রুপ হিসেবে নাম কি? অ্যাল। অ্যাসিড গ্রুপের নাম কি? ওইক, পেন্টানোইক অ্যাসিড। অ্যাসিড না লিখলে নাম্বার পাবে না, এখানে কিন্তু ফাঁকা দিয়ে অ্যাসিড এইভাবে লিখতে হবে। নেক্সট দেখো এবার দুটো COH গ্রুপ দিয়ে দিয়েছে, তাহলে দুটোর ক্ষেত্রে কার্বন কটা হচ্ছে? 1টা 2টো 3টে 4টে 5টা। অবশ্যই পেন্ট। একই কার্যকরী গ্রুপ দুটো থাকলে আমরা কি করি? এনই যুক্ত করি, পেন্টেন। একের জন্য আমরা ওইক লিখেছি, দুটো আছে, তাহলে এবার কি হবে? ডাইওইক হয়ে যাবে। ডাইওইক অ্যাসিড। আর একটা আছে CH3 COH, দেখো অ্যামিন গ্রুপ দিয়ে দিয়েছে, তাহলে অ্যামিন গ্রুপটা কোন পজিশনে আছে? 1 2 3 4, এটা লেফট টু রাইট কাউন্ট হলো, এবার রাইট টু লেফট 1 2 3 4। তাহলে দেখো দুইটা কম সংখ্যা, তাহলে কি হয়ে যাবে? 1 2 3 4, বিউট। বিউটান, যেহেতু একটা আছে। 2 অ্যামিন, প্রধান গ্রুপ হিসেবে নাম কি? অ্যামিন, এবং অপ্রধান গ্রুপ হিসেবে নাম কি? অ্যামিনো। তাহলে এইগুলো ছিল, এগুলো নিয়ম না জানলে কিন্তু তোমরা এরকম মুখস্থ করলে কিন্তু করতে পারবে না। এবং দেখো এই যে COH এবং CHO গ্রুপ, এগুলো কিন্তু প্রান্তিক কার্যকারী গ্রুপ, তাই এগুলোর অবস্থান লেখা হয় না, কারণ এগুলো 1 নম্বরেই থাকে। এরকম প্রশ্ন আসতে পারে যে দুটো প্রান্তিক কার্যকারী গ্রুপের উদাহরণ দাও, অ্যালডিহাইড গ্রুপ হবে আর অ্যাসিড গ্রুপ হবে। তাহলে এই ছিল। আরেকটা চ্যাপ্টার আছে দেখো, রাসায়নিক গণনা। এই রাসায়নিক গণনাটা পুরোটা অঙ্কের চ্যাপ্টার, এবার ওরকম অঙ্ক ওরকম সাজেশান বলাটা যায় না ওরকম, যেহেতু প্রতিকটাই অঙ্ক, তাই আমি কোনো সাজেশান দিইনি। ওটা তোমরা দেখো যারা রাসায়নিক গণনা চ্যাপ্টারটা করেছো, তারা টেস্ট পেপার ভালো করে, টেস্ট পেপার WBT ABT এর প্রতিটা প্রশ্ন ভালো করে দেখে যাবে। আর যারা করোনি একেবারেই, তারা এই মুহূর্তে ওই চ্যাপ্টার ধরবে না, কারণ ওটা বোঝার চ্যাপ্টার, অঙ্ক মুখস্থ করে পারবে না করতে কখনো। যদি ওই চ্যাপ্টারটা ধরতে যায়, এই চ্যাপ্টারগুলো কিন্তু বাদ হয়ে যাবে। তাই যেহেতু ওটা যারা করোনি তাদের ধরার দরকার নেই, আর যারা করেছো তারা ওই WBT টেস্ট পেপারে প্রতিকটা অঙ্ক ভালো করে যাবে, ওর মধ্যে থেকে পেয়ে যাবে। ঠিক আছে, আজকের তাহলে ক্লাসটা এই অবধি। তোমরা প্রত্যেকেই শামীম স্যার এবং রৌনক স্যারের দুজনেরই পুরো ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ফিজিক্স প্লাস কেমিস্ট্রি সাজেশানটা দেখলে। অবভিয়াসলি এটা সাজেশন বলা ভুল হবে, একটা প্র্যাকটিস সেট যেটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবং পরীক্ষার আগে কি হয় যে সারা বই তো অবশ্যই আমরা পড়ি, কিন্তু কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যান্সার আলাদাভাবে আমাদেরকে আলোকপাত করতে হয়। এক্স্যাক্টলি সেই কাজটাই আজকে শামীম স্যার এবং রৌনক স্যার তোমাদের জন্য করলেন। সো আমি আশা করব যে এই ক্লাসটি বা এই ভিডিওটি বা এই সাজেশন সিরিজটি থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে এবং অনেক বেশি সমৃদ্ধ হবে। মাধ্যমিক পরীক্ষা একেবারেই দোরগোড়ায়, তোমাদের পরীক্ষা অবশ্যই ভালো হোক এবং সেটুকুই চাওয়া। তো সুতরাং আমাদের চ্যানেলে তোমাদের শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্স নয়, বায়োলজি অর্থাৎ লাইফ সায়েন্স এবং পাশাপাশি তোমাদের ম্যাথামেটিক্সেরও সাজেশান এসে গেছে। তোমরা অবশ্যই সেগুলো দেখে নিও। অনেকটা রিসার্চ করে প্রত্যেকটা টিচার সেগুলো রেডি করেছে, আমি ম্যাথামেটিক্সটাও সেভাবেই রেডি করেছি। সুতরাং তোমরা অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করে সেগুলো দেখবে এবং অবশ্যই তোমাদের এই লাস্ট মিনিট সাজেশানটাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে, বান্ধবীদের সাথেও করবে অবশ্যই। এবং অবশ্যই তোমরা সবাই মিলে একসাথে খুব ভালোভাবে পরীক্ষা দেবে। খুব ভালো হবে তোমাদের মাধ্যমিক পরীক্ষা আশা রাখি। এবং তারপর আমাদের দেখা হবে নতুন বছরে। একেবারে ক্লাস 11 যারা সায়েন্স নিয়ে পড়বে তাদের জন্য এসওই বাংলার দরজা একেবারে অনেকটা বড় করে খোলা। ক্লাস 11 এবং 12-এর আমাদের সমস্ত পড়ানো, সমস্ত ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এসওই বাংলা একমাত্র ইউটিউব চ্যানেল বাংলাতে, যেখানে ফ্রিতে প্রোভাইড করা হয়। সুতরাং মাধ্যমিকটা দিয়ে নাও, আমরা রেডি আছি, তোমরাও রেডি হয়ে যাও। থ্যাংক ইউ এভরিওয়ান।
আরও একবার তোমরা ভালোভাবে পরীক্ষা দিও এবং সবাইকে বেস্ট অফ লাক।